দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতি, এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় সরকারি বিনিয়োগ পরিকল্পনা কেমন হওয়া উচিত। আজকে এ বিষয়ে আমার সাথে কথা বলতে আমার সাথে দুজন আলোচক আছেন। আমার সাথে আছেন ডক্টর মাহফুজ কবির, তিনি গবেষণা পরিচালক BIISS বিজের গবেষণা পরিচালক, সরকারি একটি স্বায়ত্তশাসিত গবেষণা প্রতিষ্ঠান। এবং আমার সাথে আছেন তৌহিদ হোসেন, সিনিয়র রিপোর্টার, যমুনা টেলিভিশন। দর্শক, আমরা তাদের সাথে কথা বলবো সরকারের যে বিনিয়োগ পরিকল্পনা আছে, আমাদের দেশের ভেতরে বিনিয়োগের একটা গুরুত্বপূর্ণ অংশ আমাদের যেই সার্বিকভাবে আমাদের অবকাঠামো থেকে শুরু করে আমাদের স্বাস্থ্যসেবা, শিক্ষা, বিভিন্ন ধরনের সরকারি পরিষেবার যে বিনিয়োগ আসে, সেটা সরকারের আমাদের জনগণের অর্থ থেকে আসে। সেটা আমরা করের মাধ্যমে প্রদান করি অথবা কর বহির্ভূতভাবে বিভিন্নভাবে প্রদান করি, অথবা যেই ঋণ নিয়ে করা হয় সেটাও জনগণেরকেই আসলে দিন শেষে পরিশোধ করতে হয়। ফলে আমাদের যে অর্থ, সেই অর্থ দিয়ে যেই বিনিয়োগ আমাদের জন্য করা হয় তার পরিকল্পনা এই পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার কেমনভাবে করবেন সেই আলোচনা আমরা করব। আমরা আলোচনায় যাবার আগে একটা ছোট প্রতিবেদন রয়েছে বাংলাদেশ টেলিভিশনের, সেটা একটু দেখে নিই। উন্নয়নের বয়ান তৈরি করতে গিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকার যেসব প্রকল্প নিয়েছিল তাতে অর্থনৈতিক কিংবা সামাজিক উপকার বিবেচনা করা হয়নি। জনগণের টাকায় রাজনৈতিক বিবেচনায় নেওয়া এসব প্রকল্পের উদ্দেশ্য ছিল চুরির মাধ্যমে নিজেদের পকেট ভরা। আর তাই মেগা প্রকল্পের নামে হয়েছে অপরিকল্পিত ও খণ্ডিত উন্নয়ন, যার প্রায় সব ক্ষেত্রেই দেশের মানুষের টাকার নয়ছয় হয়েছে। লাখ টাকার বালিশ, হাজার টাকার সুই কেনার কথাও ভোলেনি মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, দেশের বাস্তবতা ও অর্থনৈতিক সক্ষমতা বিবেচনায় বাস্তবায়ন অযোগ্য এসব প্রকল্প সামগ্রিক বিবেচনায় দেশের জন্য নয়, নেওয়া হয়েছিল ব্যক্তি স্বার্থে। গত সরকার উন্নয়ন দেখাতে গিয়ে বেশ কিছু এলোমেলো উন্নয়নের আয়োজন করে এবং তাদের জন্য যে সমীক্ষা রিপোর্টটা করে, যেটা যে কোনো প্রজেক্টের উপযোগিতা আছে কিনা, দেশের অর্থনীতিতে এটা ভূমিকা রাখবে কিনা, জনসুযোগ তৈরি হবে কিনা, এইগুলি দেখভাল করার জন্যই কিন্তু ফিজিবিলিটি স্টাডিটা করা হয়। আমরা আগেও দেখেছি এবং এখন তো আরও সুন্দরভাবে দেখতে পাচ্ছি যে এই ফিজিবিলিটি স্টাডিগুলি ছিল ফরমায়েশি, অর্থাৎ একজন চাচ্ছেন এবং সেই চাওয়াটাকে সমর্থন দেওয়ার জন্যই একটা ফিজিবিলিটি স্টাডি করে খুব দ্রুত এটাকে নেকে নিয়ে অনেকটা সিন্ডিকেটের কায়দায়। বিশ্লেষকদের মতে জবাবদিহিতা ছিল না বলেই জনগণের টাকায় অপরিকল্পিত প্রকল্প নির্মাণের মাধ্যমে দেশের অর্থনীতিকে চাপের মধ্যে ফেলা হয়েছে। তাদের মতে ভবিষ্যতে সরকারি বিনিয়োগে জনগণের মতামত না নিয়ে আর কোনো প্রকল্প হাতে নেওয়া ঠিক হবে না। পাশাপাশি সরকারি বিনিয়োগের সকল প্রকল্প প্রস্তাব তৈরি করে তা সহজ ভাষায় ওয়েবসাইটে দিয়ে জনগণের মতামত নেওয়া জরুরি। প্রত্যেকেরই দায়ভার রয়েছে, যারা সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে রয়েছেন তারা সেই সমস্ত বিবেচনা করেই করবেন। এবং একটা জিনিস করতে হয় যে অর্থনীতিকে আবার চাঙ্গা রাখতে হলে আপনাকে কর্মসংস্থানও তৈরি করতে হবে, সেটাও একটা সেই ভারসাম্যতাটাও একেবারে প্রকল্প বন্ধ করা যাবে না, তাহলে তো আমরা আগাবো কীভাবে, সেটা একটা আবার কর্মসংস্থানও সৃষ্টি করব কীভাবে। সব কিছুর মধ্যে একটা ভারসাম্য বজায় রেখে কাজ করতে হবে। প্রকল্প নেওয়ার আগে এগুলো কিছু ক্রাইটেরিয়া ফুলফিলই করতে হয়। ইকোনমিক অ্যাসেসমেন্ট, ফাইন্যান্সিয়াল অ্যাসেসমেন্ট, এগুলি তো করতে হয়, এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট করতে হয়, সোশ্যাল অ্যাসেসমেন্ট করতে হয়, সব কিছু করেই কিন্তু করতে হয়। এখন আমাদের দেশে যে প্র্যাকটিসটা হয়ে এসেছিল এতদিন পর্যন্ত, যে ওইগুলো যাচাই বাছাইয়ের কোনো কিংবা আপনার ফিজিবিলিটির কোনো ধারা হয়নি, বরঞ্চ একটা যে প্রকল্প করতে পারলেই এখানে দুর্নীতি এবং নিজের পকেট ভারী করার একটা সুযোগ সৃষ্টি হয়। অবকাঠামো তো একটা মিনস, একটা এটার ওয়ে, এটার মাধ্যমে অন্যান্য কিছু করতে হবে। তো এখন যদি আমার অর্থনৈতিক কর্মকাণ্ড ঠিকমতো না হয়, সেটার মধ্যে যদি আমার ভাইব্রেশন না হয়, অর্থনৈতিক চাঞ্চল্য না থাকে, তাহলে তো আমি রাস্তা পড়ে থাকলে কি এসে যায়।
আমার তো এখানে ব্যবসা বাণিজ্য অনেক কিছু বাড়াতে হবে। আশার কথা, সরকারি বিনিয়োগে কোনো প্রকল্প প্রস্তাব সম্পর্কে যদি জনগণ নেতিবাচক প্রভাব প্রকাশ করেন তাহলে তা অনুমোদন করবে না পরিকল্পনা মন্ত্রণালয়। এমন সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। দর্শক, আপনার প্রতিবেদনটি দেখলেন। আমরা আলোচনা শুরু করব। তৌহিদ হোসেন, আপনাকে দিয়ে প্রথম আলোচনা শুরু করছি। আপনি দীর্ঘদিন এই বাংলাদেশের সরকারি বিনিয়োগ যেখান থেকে হয় পরিকল্পনা কমিশন, সেখানে আপনার পেশাগত কারণে যাওয়া আসা আছে। যেই কমিটির মাধ্যমে পরিকল্পনা নেওয়া হয় আমাদের পুরোপুরি সে একনেকের মাধ্যমে, সেই একনেকও কাভার করছেন। কি প্রক্রিয়া আপনি দেখেছেন যে আসলে যে অভিযোগগুলো এখন উঠে এসছে, আমরা অনেকদিন ধরে আলোচনা করছি, হয়তো আমাদের নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে এগুলো আরও স্পষ্টভাবে বের হয়ে আসছে তথ্য উপাত্ত, সেটা হলো যে আমার প্রকল্প নেওয়া থেকে শুরু করে এটাকে বিভিন্ন সময়ে যে আমার এটার খরচ আবার বাড়িয়ে নেওয়া, এটার যে সময় এটাকে বাড়িয়ে নেওয়া, এই পুরো প্রক্রিয়ার সাথে এবং জনগণের অর্থ তছরূপের যে বিভিন্ন আমরা অভিযোগ পাচ্ছি এবং যার সত্যতা অনেক ক্ষেত্রে আমাদের কাছে সামনে আছে, কেন এই পরিস্থিতির ভিতর দিয়ে আমরা আসলাম? সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে পরিকল্পনা মন্ত্রণালয় বা পরিকল্পনা কমিশন, আমি মনে করি যে পুরো সরকারের এক ধরনের উন্নয়ন ভাবনাটাকে ধারণ করে। কারণ যতগুলো লাইন মিনিস্ট্রি আছে অর্থাৎ সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে, তাদের সাথে কিন্তু পরিকল্পনা মন্ত্রণালয়কেই কাজ করতে হয়। এবং সে কারণে বলা হয় যে যে কোনো প্রকল্পই যখন সরকারিভাবে আসবে সেটা তাদের মাধ্যমে ফিল্টার্ড হয়ে তাদের মাধ্যমে আসতে হবে। এখন আপত্তিটা দু জায়গায় ছিল তৌফিক ভাই। একটা হচ্ছে যে আমি যখন উন্নয়ন বলছি বা আমি উন্নয়ন বাজেট বলছি বা আমি বার্ষিক উন্নয়ন কর্মসূচি বলছি, যেটা বাজেটের শুরুতেই অর্থ বছরের শুরুতে বরাদ্দ দিয়ে এক ধরনের উন্নয়নের একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে ফেলা হয়, যেটা বাংলাদেশের এখন পর্যন্ত রীতি, এবং সেটাকে ধরে আমরা এক ধরনের প্রকল্প ভিত্তিক উন্নয়নের ভিতরে ঢুকে গিয়েছিলাম। আপনি কেন বলছেন যে এটি কেন হলো? এটি হলো এই কারণে, কারণ যখন উন্নয়নটা প্রকল্প ভিত্তিক হয়ে যায় এবং সেই প্রকল্প করার জন্য যখন বিভিন্ন মন্ত্রণালয়কে দায়িত্বগুলো দিয়ে দেওয়া হয়, এক ধরনের বাজেট বরাদ্দ দিয়ে দেওয়া হয় এবং তারপর বলা হয় যে তোমাদেরকে খুব দ্রুত এই অর্থগুলো শেষ করতে হবে, সেই অর্থগুলো খুব দ্রুত শেষ করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে দ্রুত প্রজেক্ট নিয়ে ফেলা। কাজেই যারা সেই সময় সরকারের নীতি নির্ধারক ছিলেন বা তার পরবর্তীতে বিভিন্ন দপ্তরে যারা কর্মরত ছিলেন বা এখনও আছেন, এক ধরনের মাইন্ডসেট আছে যে প্রকল্প নিতে হবে, তাহলে মিনিস্ট্রিতে কিছু হয়তো কাজ দেখানো সম্ভব হবে এবং অর্থ ছাড় দেখাতে হবে। সেই ভাবনা থেকে শুরু করে উন্নয়ন ভাবনা বা উন্নয়ন কার্যক্রম শুরু, সেই প্রকল্পগুলো আমাদের দেশের ষড়ঋতুর কারণে অনুমোদন দিতেই দেরি হয়ে যায়। অনেক ক্ষেত্রে যদি এটা পরে সংশোধন করা হয়েছিল যে জমি অধিগ্রহণটা করতেই একটা প্রকল্প অনুমোদনের পরে আমরা দেখেছি যে প্রায় 6 মাস থেকে 1 বছর আরও বেশি সময় লেগেছে। কারণ যখনই কোনো পক্ষ জমি অধিগ্রহণের ক্ষেত্রে যেত, অনেক সময় মামলা হয়ে যেত, সেটা আদালত পর্যন্ত করাতো এবং তখন সেই আদালতে সেটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কিন্তু প্রকল্পটি থমকে যেত, যে কারণে পরবর্তীতে জমি নিষ্পত্তি করে প্রকল্প সামনে আনতে হবে একনেকের বা পরিকল্পনা মন্ত্রণালয়ের সামনে, এই ধরনের ভাবনাটা কিন্তু পরে এসেছিল। কিন্তু সব মিলিয়ে যেটা হয়েছে যে আমরা প্রকল্প ভিত্তিক উন্নয়নে ঢুকে গিয়েছিলাম, প্রকল্পটা শেষ করতে হবে, প্রকল্পটা নিতে হবে, প্রকল্পের অর্থ ছাড়টা করতে হবে, প্রকল্পের টাকাটা কোনো না কোনো সূত্র থেকে, সেটা নিজস্ব অর্থ হোক বা বিদেশি উৎস থেকে হোক, সেখান থেকে নিতে হবে, নিয়ে দ্রুত প্রকল্পটা শেষ করতে হবে। এই প্রকল্পটার আউটকামটা কি, যেটি ডক্টর শামসুল হক বলছিলেন যে সম্ভাব্যতা যাচাইটা এক ধরনের ফর্মালিটি হয়ে দাঁড়িয়ে গিয়েছিল, সেটির চর্চা কিন্তু দীর্ঘ সময় হয়েছে। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে আপনার পেশাগত দিক থেকে আপনারা যখন প্রকল্প অনুমোদনের স্টোরিগুলো কাভার করতে যেতেন, আপনারা তখন কি এই বিষয়গুলোকে স্পষ্টভাবে বলা হতো যে এই প্রকল্পটা অনুমোদন করা হয়েছে, এইটার আমার ইকোনমিক ফাইন্যান্সিয়াল আমার ফিজিবিলিটি আছে, এখান থেকে আমার এত লাভ হবে আমি যদি এই বিনিয়োগটা করি, এই ধরনের বিষয়গুলো কি আলোচনায় আসতো বলে আপনারা দেখেছেন? এই ধরনের বিষয়গুলো একটা বিষয় স্পষ্ট করা জরুরি, সেটি হচ্ছে যে পরিকল্পনা মন্ত্রণালয়ে কিন্তু আমরা যারা একদম 1 দশকের বেশি সময় ধরে সেখানে কাজ করি, শুরুর দিকে একটা জটিলতা ছিল যে পর্যাপ্ত তথ্য পাওয়া যেত না। অর্থাৎ প্রকল্পের তথ্যগুলো কি, সরকারের টাকায় অর্থাৎ জনগণের টাকায় যেসব প্রকল্প বাস্তবায়ন হচ্ছে সেসব তথ্য পেতে কিন্তু বেশ বেগ পেতে হয় পরিকল্পনা মন্ত্রণালয়কে, কেউ দিতে চায় না। তো সাংবাদিকরা যখন বিভিন্ন উৎস থেকে সেই তথ্যগুলো সংগ্রহ করতো, সেগুলো, এটা এক ধরনের কঠিন দিক। দ্বিতীয় হচ্ছে যে যখনই আমরা এই প্রশ্নগুলো তুলতাম তখনই দেখা যেত যে কিছু সংশোধন হতো। আমি একটা সাকসেস স্টোরি সাংবাদিকদেরকে দিতেই চাই, যে সব প্রকল্পে সরকারি কর্মকর্তা কর্মচারীদের রিওয়ার্ড হিসেবে একটা বিদেশ ভ্রমণ রাখা হতো প্রশিক্ষণের নামে, এবং আরও কিছু প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হতো, যেগুলো দিয়ে আসলে
যারা ভালো পারফর্ম করবেন তাদেরকে এক ধরনের রিওয়ার্ড দেওয়ার উদ্যোগটা ছিল। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যেত যে আমার এখন একটা প্রজেক্ট মনেই আছে যে কোনো একটি নির্দিষ্ট দপ্তরের জন্য ক্যামেরা কেনা হবে, সেটি একটা নর্মাল ক্যামেরা, এটা বাংলাদেশের বাজারেই পাওয়া যায়, কিন্তু সেটি জার্মানি থেকে কেনার জন্য 4 সদস্যের কমিটিকে জার্মানিতে পাঠাতে হবে এবং যেই 4 জন যাবেন সেই 4 জনের কেউ আসলে ওই প্রকল্পের ওই ক্যামেরার সাথে সংশ্লিষ্ট কেউ না, অন্য 4 জন যাবেন। অর্থাৎ সাংবাদিকদের রিপোর্টের কারণেই কিন্তু এই যে প্রশিক্ষণ এবং বিদেশের যে সফরগুলো এগুলো কিন্তু অনেকাংশে নিয়ন্ত্রণ করা হয়েছিল। গাড়ির সংখ্যা নিয়ে আমরা প্রশ্ন তুলেছি, আমরা জমির সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছি এবং আমরা এটাও জানতাম, তৌফিক ভাই, এটা বলে আপাতত শেষ করি, যে প্রকল্পের ব্যয় নিয়ে সাংবাদিকরা যখনই প্রশ্ন তুলেছে বিভিন্ন সময় সেটির হয়তো একটা আপৎকালীন ব্যাখ্যা দেওয়া হয়েছে, কিন্তু পরবর্তীতে আমরা কিন্তু এমন নজিরও দেখেছি যখন প্রকল্প সংশোধন হয়েছে তখন কিন্তু যেগুলো আগে বাদ দেওয়া হয়েছিল সেগুলো আবার পরে জুড়ে দেওয়া হয়েছে, এমন ঘটনাও কিন্তু ঘটেছে। ধন্যবাদ। আমি একটু ডক্টর মাহফুজ কবির আপনার কাছে আসি। সার্বিকভাবে আমাদের তো এটা নিয়ে কোনো সন্দেহ ছিল না যে বাংলাদেশে সরকারি পর্যায় থেকে বিনিয়োগ আরও বাড়ানো দরকার ছিল, কারণ আমার জনসংখ্যার তুলনায় আমার অর্থনীতির তুলনায় এটা যথেষ্ট না। কিন্তু সবসময়ই আমাদের প্রশ্নটা এটা থাকে যে এইটা জনগণের যে অর্থ সেইটা সঠিক বা সর্বোচ্চ ভালো ব্যবহার হচ্ছে কিনা, সেই বিষয়টা সবই গুরুত্বপূর্ণ। আমার আগের অভিজ্ঞতা থেকে যদি আপনারা এখন চিন্তা করেন যে সামনের দিনে আমার কি শিক্ষা নেওয়ার আছে, যে প্রকল্প পাশ করার ক্ষেত্রে বা প্রকল্প নেয়ার ক্ষেত্রে কোন কোন দুর্বলতাগুলোকে আপনি চিহ্নিত করবেন যেগুলো আমাদের সামনের দিনে নেওয়া উচিত? আসলে আমরা ইতিমধ্যে কতগুলো প্যাটার্ন দেখতে পেয়েছি, যে যদি আমরা দেখি যে গত 15 বছরে কি হয়েছে, মানে কিভাবে আসলে এই প্রকল্পগুলো নেওয়া হলো এবং কোন কোন খাতে আসলে প্রকল্পগুলো নেওয়া হলো এবং এই প্রকল্পগুলো বাস্তবায়নের ধরন কেমন এবং এর যে ইকোনমিক, সোশ্যাল, এনভায়রনমেন্টাল রিটার্ন যেগুলো আছে, তো সেই বিষয়গুলো আসলে মোটা দাগে আর ধরা যায়। এর মধ্যে আমরা দেখতে পেয়েছি যে আমরা কিন্তু এই পিআরএসপির যে জায়গা সেখান থেকে একটা ট্রানজিশনে গেছি, মানে 2009 সাল পর্যন্ত কিন্তু আমরা দারিদ্র্য বিমোচনকেই মূল যে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্য সেইভাবে দেখেছি, কিন্তু এরপরে আমরা হঠাৎ করে আবার সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনার জায়গাতে এলাম এবং তারপরে যেটা হলো যে ওইটাকে করতে গিয়ে আমাদের কিন্তু এক ধরনের যে পার্সপেক্টিভ প্ল্যান সেটা কিন্তু তৈরি করা হয়েছিল বাংলাদেশে এবং পরপর 2টা পার্সপেক্টিভ প্ল্যান, সেটা ধরেই সেটার আন্ডারেই কিন্তু এই যে আমাদের 5 ইয়ার প্ল্যান সেগুলো বাস্তবায়ন করা হলো। একগুচ্ছ প্রকল্প এলো এবং সেই প্রকল্পের মধ্যে আমাদের আগে যে প্রকল্পগুলো ছিল না সেগুলা যেটা এলো সেটা হলো মেগা প্রকল্প এবং মেগা প্রকল্পের আকার এত বড় এবং এখানে এত ধরনের টেকনিক্যাল এক্সপার্টাইজ দরকার এবং আমরা এই প্রথম দেখলাম যে এক প্রকল্পের মধ্যে অন্তত 10টা 12টা করে হচ্ছে তার কম্পোনেন্ট এবং এক এক কম্পোনেন্ট এক একটা কোম্পানিকে দিয়ে এটা করানো হচ্ছে। ফিজিবিলিটি স্টাডির আগে প্রি ফিজিবিলিটি এগুলো করতে গিয়ে দেখা গেল যে প্রকল্পের আকার এত বড় হচ্ছে এবং সেটাতে এত অর্থ এবং আলটিমেটলি কোথায় গিয়ে আসলে প্রকল্পটা শেষ হবে সেটাই আমরা আর জানতে পারলাম না। তো এইভাবে করে করে আমরা এমন একটা অভ্যাসের পর্যায়ে চলে গেছি যে আসলে টাকা কোনো টাকাই নয়। আমরা যেমন একটা বড় দেখেছি যে মানে পদ্মা সেতু তৈরি হয়েছে, পদ্মা সেতুর প্রকল্পের ভেতরে আবার সেতু ভবন নির্মাণের ব্যয়কে ধরা হয়েছে, এইরকম অভিযোগও আছে। একই রকমভাবে প্রথমে প্রাথমিক পর্যায়ে যেগুলো ছিল না সেই ধরনের কম্পোনেন্ট নিয়ে আসা হয়ে এটাকে আরও বড় পরিসরে করা হয়েছে। অনেক সময় এটার ঠিক মানে যুক্তিকথা প্রমাণ করাটা খুব কঠিন। হ্যাঁ, না এইরকমই, মানে এখানে এতগুলো কম্পোনেন্ট বের হয়েছে যে আলটিমেটলি গিয়ে দেখা যাচ্ছে যে আসলে কোথায় শুরু কোথায় শেষ এবং আসলে উদ্দেশ্য কি ফলাফল কি সেই বিষয়গুলো সম্পর্কে খুব পরিষ্কার ধারণা নেই। এবং এটি ছাড়াও আরও কিছু কিছু জায়গাতে দেখতে পেয়েছি আমরা যে আমরা হয়তো বলেছি যে আমরা পরমাণুর যুগে প্রবেশ করছি, এটা বলে মাত্র 2500 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করতে গিয়ে আমরা 1.5 লক্ষ কোটি টাকা প্রজেক্ট নিয়েছি, যেটা দিয়ে হয়তো 10টা প্রকল্প হয়তো করতে পারতাম, আর অনেক ভালো ভালো প্রকল্প এই বিদ্যুতের জন্যেই, যেটা হয়তো আমাদের 10 গুণ বেশি বিদ্যুৎ দিত। এইরকম করে করে কিন্তু আমরা যথেচ্ছভাবে আমাদের পরিকল্পনাগুলো করেছি এবং তার জন্যে আমরা যে অর্থ নিয়েছি বা অর্থ যেটা বিনিয়োগ করার জন্য পরিকল্পনা তৈরি করেছি টাকাটা কোনো না কোনো জায়গা থেকে আসবে, এরকম আমাদের চিন্তা ভাবনা ছিল। ফলে আপনি বলছেন যে অর্থনৈতিক মানে চিন্তার বাইরে গিয়ে আমরা একটা এক ধরনের ইগো বা জাতীয় গৌরবের বিষয় উঠে এসছে অনেক ক্ষেত্রে। হ্যাঁ, না আসলে তো আমরা যদি অপচয় করি সেটা নিয়ে আসলে কোনো গৌরবের কিছু নেই, মানে আমাদের একটা ভালো বিকল্প সামনে রয়েছে বা অনেক বেশি পরিমাণে আমরা এটা নিয়ে আসতে পারি, এই ধরনের অল্টারনেটিভের দিকে আমরা কখনো চিন্তা করিনি। আমাদের চিন্তা হচ্ছে যে এইটাই করতে হবে, মানে সত্যটা হচ্ছে একটা, এর পাশাপাশি অন্যরকম বিকল্প রয়েছে তো সেটার কথা আমরা ভাবিনি এবং জনগণের যে কষ্টার্জিত অর্থ এবং সেই অর্থের যে টাকা যেটা আসলে কর হিসেবে দিচ্ছে সরকারকে, তো সেই বিষয়টা আমরা কখনো মাথায় রাখিনি যে এতগুলো মানুষ এই যে অর্থটা দিচ্ছে এটা ভালোভাবে ব্যবহারটা করি। তো এই চিন্তাটাই কখনো আমাদের মাথায় আসেনি। আমাদের একটা বড় প্রকল্প করতে হবে এবং মানুষকে দেখাতে হবে, এই শো অফটা কিন্তু অত্যন্ত ক্ষতিকর। পৃথিবীর কোনো জাতি কিন্তু এভাবে আসলে, হ্যাঁ একটা সময় আমরা দেখেছিলাম যে স্টার ওয়ার করতে হবে, হ্যাঁ স্নায়ুযুদ্ধ করতে হবে,
ওই ইগোগুলো ছিল, কিন্তু সেটা কিন্তু সবচেয়ে উন্নত দেশগুলো তারা করেছে। আমাদের মতো দেশ যেখানে আমরা নুন আনতে পান্ডাপুরে টাইপের অবস্থার মধ্যে ছিলাম, তো সেখান থেকে এত বড় বড় মেগা প্রকল্প, যেটার আসলে ফলাফলটা কি দাঁড়াবে, সেটা কত অর্থ লাগবে এবং সেই অর্থ কত প্রজন্ম ধরে পরিশোধ করতে হবে, সেই বিষয়গুলো কিন্তু আমরা নিয়ে আসিনি। এটা সবচেয়ে বড় আমি মনে করি যে দুর্বলতা, যে আমাদের যে এই এতদিনের যে গত 15 বছর যে এই উন্নয়নের যে গল্প, সেই গল্পের ভিতরে এই জায়গাটা হচ্ছে সবচেয়ে বড় দুর্বলতা। আরেকটি বিষয় যদি আপনাকে সরাসরি জিজ্ঞেস করি, আপনি পঞ্চবার্ষিক পরিকল্পনার কথা বললেন, কিন্তু আমরা দেখেছি যে পঞ্চবার্ষিক পরিকল্পনায় একই সাথে আমাদের স্বাস্থ্য শিক্ষায় যেভাবে আমাদের বিনিয়োগ করবার কথা, আমরা সেই পরিমাণ বিনিয়োগ করতে পারি নাই, কিন্তু বড় বড় অবকাঠামোর দিকে আমাদের একটা ঝুঁকি ছিল বিগত সরকারের। হ্যাঁ, তো দুটোই তো পাশাপাশি এক ধরনের পরিকল্পনা ছিল, তাহলে স্বাস্থ্য শিক্ষা পেল না কিন্তু অবকাঠামো পেল কেন? এখন দেখা যাচ্ছে যে আসলে জিডিপির 1% সেরকম আমরা আসলে এই স্বাস্থ্যে অর্থ দিয়েছি, তো শিক্ষায় আমরা কিন্তু সেই অর্থ দিতে পারিনি। অথচ আমাদের এখনকার কথা হচ্ছে যে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তো এইভাবে করে হচ্ছে আমরা যে আমাদের পুরো ম্যান পাওয়ারটাকে সাজাবো, তো সেইভাবে আমাদের কারিকুলাম কোথায়, আমাদের যে শিক্ষা অবকাঠামো কোথায়, আমাদের ট্রেনিং কোথায় টিচারদের, তো সেইভাবে করে আমরা কখনোই ভাবিনি। আমাদের চিন্তা ভাবনা হচ্ছে যে রাস্তা হতে হবে, সেখানে হতে হবে যে ব্রিজ হতে হবে, মেগা ব্রিজ, তারপরে আমাদের ফ্লাইওভার হতে হবে। তো এই চিন্তা ভাবনাগুলোর মধ্যে আমরা থেকেছি। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে এমন কিছু জায়গায় এসছে, বিশেষ করে আমি বলবো যে এই যে বিদ্যুৎ, জ্বালানি খাতটাকে আমরা উপেক্ষিত রেখেছি, কিন্তু বিদ্যুৎ খাতে বড় বড় প্রকল্প আমরা নিয়েছি এবং দেখা যাচ্ছে কি যে এই পুরো যোগাযোগ অবকাঠামো, বিদ্যুৎ, এই জায়গাগুলো সবচেয়ে বেশি অর্থ পেয়েছে। মানে এইটা আমরা আন্তর্জাতিকভাবে বলতে অনেক সময় লজ্জা পেয়েছি যে এই আমাদের যে যোগাযোগ অবকাঠামো, সেটার চাইতে আমাদের যে শিক্ষার বাজেট সেটা কম। মানে আসলে কার জন্য এই উন্নয়ন, তো সেই প্রশ্নটা কিন্তু আমাদের সামনে চলে এসছে। তো এইটা হচ্ছে এখন আমাদের সবচেয়ে বড় ক্রিটিক্যাল জায়গা, যে আমাদের এখন উন্নয়নের পুরো ভিশনটাকে বা এটা ফিলোসফিটাকে এখন ট্রান্সফর্ম করাটাই আমি মনে করি যে বর্তমান অন্তর্বর্তী সরকারের একটা বড় দায়িত্ব। একটা দৃশ্যমান উন্নয়ন হবে, এই শব্দটা আমরা বারবার শুনেছি, দৃশ্যমান উন্নয়ন হবে, সেইটার ক্ষেত্রে বড়ই আছে। আমরা একভাবে আমি নিজে মনে করি যে যেহেতু এই সরকারি অবকাঠামোগুলো যারা সরকারের ভেতরে বা আমার সমাজের এলিট শ্রেণীরা ব্যবহার করেন, কিন্তু শিক্ষা স্বাস্থ্যে সেই অর্থে সরকারি পরিষেবা আমাদের এলিট শ্রেণী ব্যবহার করেন না, সেই কারণে এটার মনোযোগও হয়তো কম ছিল। আমরা আলোচনায় আবার ফিরব। দর্শক, আমরা আরেকবার এই আলোচনায় ফিরে আসবো। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আমাদের সাথে থাকবেন। আমরা জানতে চাইব সরকারি বিনিয়োগ কেমন হওয়া উচিত। ফ্যাসিবাদের দিনলিপি, প্রযোজনা আফরোজা সুলতানা ও আল মামুন। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। নিপীড়নের গল্প, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি, এই অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে। আজকে আমরা কথা বলছি সরকারের বিনিয়োগ কেমন হওয়া উচিত। আমার সাথে আলোচনার জন্য আছেন ডক্টর মাহফুজ কবির এবং তৌহিদ হোসেন। তৌহিদ হোসেন, আপনার সাথে আলোচনা করছিলাম বিরতির আগে যে আমাদের সরকারের বিনিয়োগের বিভিন্ন সিদ্ধান্তগুলো কেমন হতো। আপনার কাছে এইটা জানতে চাইবো যে আসলে যে আমরা বিভিন্ন ধরনের অনিয়মগুলো দেখেছি, সেই অনিয়মগুলো মাঝে মাঝে সংবাদপত্রের মাধ্যমেই মূলত উঠে এসছে, কিন্তু সেই অনিয়মগুলো বের হয়ে আসার পরেও ঠিক কোনো কাঠামোগত এটার কোনো কি পদক্ষেপ নেওয়া হয়েছে যেন ভবিষ্যতে এটা না হয়? আমরা বালিশ কাণ্ডের থেকে শুরু করে আমার মনে হয় যে বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় খরচ এত বাড়িয়ে দেখা হয়েছে, বারবার সময় বাড়ানো হয়েছে। আপনারা মানে কোনো ধরনের পরিবর্তন দেখেছেন কিনা এই বিষয়ে? একটা বিষয় যেটা
হয়েছে। আমি এই অবজারভেশনটা আমি সবসময় দিই, যখনই কোনো প্রকল্পের যে ডিটেল প্রজেক্ট প্ল্যান ডিপিপি তৈরি করা হতো বা পরবর্তীতে যখন কিছু সময় পার হয়ে যাওয়ার পর যখন আইএমইডি বাস্তবায়ন পরিবীক্ষণ এবং মূল্যায়ন বিভাগ যখন সেটার অ্যাসেসমেন্ট দিত, এখনও ওই শব্দগুলো বা বাক্যগুলো অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু একটা জিনিস লেখা থাকতো যে এটি সরকারের রূপকল্প বা ভিশন 2041 বা রূপকল্প 2021 বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সাথে সামঞ্জস্যপূর্ণ। এই একটা লাইন বোধহয় সব ধরনের প্রজেক্টের ডিটেইল প্রজেক্ট প্ল্যান বা ডিপিপিতে সবসময় থাকতে হবে, এরকম একটা কথা ছিল। অর্থাৎ সেটি অনেক ক্ষেত্রে এমনও হয়েছে যে প্রজেক্টে একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে, ইনফ্রাস্ট্রাকচারটি কেন তৈরি করা হচ্ছে হঠাৎ করে, সেটি ছোট প্রজেক্ট, সেটি হয়তো একনেক পর্যন্ত যাবেই না, সেটি হয়তো পরিকল্পনা মন্ত্রী তার নিজের আওতা থেকেই সেটি অনুমোদন দিয়ে দিতে পারতেন। এই ধরনের প্রকল্পগুলোতে কিন্তু আমরা দেখেছি যে হয়তো কোনো একটা পার্টিকুলার পয়েন্টে হয়তো এটা কোনো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে একটা সার্টেন অবকাঠামো, সেটার জন্য দেখা গিয়েছে যে কোনো একটি অবকাঠামো হঠাৎ করে তৈরি করা হয়েছে। কাজেই এগুলো নিয়ে হয়তো অনেক সময় আলোচনা হতো। আবার বড় প্রজেক্টের ক্ষেত্রে আমরা দেখেছি যে একনেক মিটিংয়ে তো আমরা এমনও শুনেছি বিগত সরকারের নীতি নির্ধারকরাই আমাদের সাথে অনেক সময় আক্ষেপ করে বলেছেন, বিভিন্ন মন্ত্রণালয়ের যারা উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের জায়গায় আছেন তারাও বলেছেন। আমি নীতি নির্ধারকদের কথাই যদি বলি, যে একজন তো আমাকে একদিন বলেই ফেলেন যে যখন এটি নিয়ে আলোচনা হয়েছে তাকে আসলে কোনো একটি নির্দিষ্ট সভায় বা মিটিংয়ে আসলে তাকে থামিয়ে দেওয়া হয়েছে যে না, এটি নিয়ে আসলে এখন আপাতত আপত্তি তোলা যাবে না, কারণ এটি অলরেডি যে অনুমোদনের প্রক্রিয়া সেই অনুমোদনের প্রক্রিয়া চলে এসেছে এবং রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে থেকে যেহেতু সেটার একটা ক্লিয়ারেন্স পাওয়া গিয়েছে, এটি নিয়ে এখন আর কথা বলা যাবে না। সুতরাং ওই যেই কমিটিতে আলোচনা হবার কথা সেই আলোচনা হবার আগেই এটা সিদ্ধান্ত গ্রহণ হয়ে গেছে। হয়তো তিনি এর আগেই আপত্তি জানিয়েছিলেন যে এটি আসলে এই প্রকল্পটা এখনই নেওয়া দরকার কিনা, বিশেষ করে আমরা যখন থেকে কিছুটা অর্থনৈতিক টানাপোড়েনে পড়ে গেলাম কোভিডের পরপরের যে সময়টা, সেই সময় থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে এরকম হচ্ছে। আবার আমাদের যারা বিভিন্ন সরকারি দপ্তরে যারা কর্মকর্তারা আছেন তারা যখন কাজ করছেন তারাও কিন্তু অনেক সময় নিজেদের অসহায়ত্বের কথা বলেছেন। সবাই যে অসহায় ছিলেন তা না, অনেক ক্ষেত্রে তারা বিগত সরকারকে খুশি করার একটা প্রয়াস অনেকের মাঝে ছিল, কিন্তু তারাও অনেক ক্ষেত্রে তাদের অবজারভেশন দিয়ে আসলে দেখা যেত যে সেটির আসলে সুফল তারা পেতেন না, তাদেরকে এটা অনুমোদন কোনো না কোনোভাবে আসলে দিয়েই দিতে হতো। এবং একইভাবে যখন কোনো পণ্যের আবার মানে খরচ বাড়ানো হতো বা সময় বাড়ানো হতো, তখনও কি এটার ব্যাপারে দীর্ঘ মানে যে ধরনের এটার পরিবীক্ষণ হওয়া দরকার ছিল সেইটা হয়েছে বলে আপনারা মনে করতেন? যে তৌফিক ভাই, একটা জিনিস কিন্তু সরকারি প্রকল্পের ক্ষেত্রে আমরা সাংবাদিকরা তো বোধহয় ধরে নিই, আমার মনে হয় সব আপনারা যারা গবেষকরা আছেন আপনারাও হয়তো ধরে নেন যে এটির মেয়াদ এবং ব্যয় তো বাড়বেই, কারণ এটা বাংলাদেশের এডিপি বাস্তবায়ন বা উন্নয়ন বাজেট বাস্তবায়নের একটা গতানুগতিক প্রক্রিয়ার ভিতরে চলে গিয়েছিল, যারা নিয়ম হয়ে দাঁড়িয়েছিল। প্রকল্প পরিচালকরাও জানতেন যে ঠিক আছে, আমাকে তো 4-5 বছরের জন্য পিডি করেছে, কিন্তু আমি আসলে এটা আরো 2-3 বছর বা 5 বছর আরো এক্সটেন্ড হবে বা এটা এক্সটেন্ড করতে হবে। কার স্বার্থে এটা এক্সটেন্ড হতো বা করা হতো সেটি পরের বিতর্ক, কিন্তু আমরা এই এক্সটেন্ডগুলো হতে দেখেছি। যেমন আপনি বলছেন যে এগুলো নিয়ে সবসময় বিভিন্ন সময় মূল্যায়ন বা সুপারিশ করা হতো কিনা, আমি আইএমইডিকে একটা নখদন্তহীন বাঘ বলি, কারণ এই দপ্তরটাতে জনবল বাড়ানো দরকার। সেটি কিছুদিন আগে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনি নিজেও নতুন দায়িত্ব নিয়ে উপলব্ধি করেছেন যে না, এই আইএমইডি বা বাস্তবায়ন পরিবীক্ষণ এবং মূল্যায়ন বিভাগ এটিকে আসলে আরেকটু জনবল বাড়িয়ে হোক বা সেটির কাঠামোতে অন্য কোনো পার্সপেক্টিভ অ্যাড করে সেটিকে আরেকটু শক্তিশালী করা দরকার। কেন বলছি এই কথা, কারণ যখন আইএমইডি বিভিন্ন প্রকল্পে যখন তারা পর্যবেক্ষণে যেত, তারা কিন্তু সরেজমিনে যেত এবং এখনো যায়। সরেজমিনে গিয়ে তারা হয়তো প্রকল্পে যতটা ব্যয় হওয়ার কথা, যতটুকু জমি আসলে কয়টা প্রকল্পে এই ধরনের সবগুলোতে তো মোটেই হয় না, সবগুলোতে তো মোটেই হয় না। তারা হয়তো এটা কিভাবে তারা এটা নির্বাচন করেন আমি জানি না। অনেক ক্ষেত্রে বিভিন্ন পর্যায় থেকে তাদের উপর নির্দেশনা আসে, তাদের নিজেরও কিছু পারসেপশন থাকে। কিন্তু এরকমও দেখা গেছে যে আইএমইডি তো শুরুর দিকে আমরা দেখেছি যে ঘটা করে একদম সংবাদ সম্মেলন করে নিজেদের 10টি রিপোর্ট বা 20টি রিপোর্টের পর্যবেক্ষণ সাংবাদিকদের সামনে তুলে ধরতে, নির্দিষ্ট সময় পরে কিন্তু এটা বন্ধ হয়ে গেল। তো বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা যেটা দেখতে লাগলাম যে আইএমইডি যে সুপারিশগুলো করতো সেই সুপারিশগুলো কিন্তু মিনিস্ট্রি অর্থাৎ কনসার্ন বা লাইন মিনিস্ট্রিগুলোকে বাস্তবায়ন করার কথা, এই সুপারিশই কিন্তু থেকে যেত। এটি কিন্তু কখনোই এটিকে আমলে নিয়ে যে এটিকে কাজ করা হবে সেটি কিন্তু খুব কমই ঘটেছে, একেবারেই ঘটেনি তা না, ঘটেছে, কিন্তু সেটির পরিমাণ আসলে সব ক্ষেত্রে হলে হয়তো ভালো হতো। ডক্টর মাহফুজ কবির, আসলে আইএমইডি যেভাবে আমাদের প্রকল্পগুলোকে কি বলবো যে পর্যবেক্ষণ করেন, সেটা কি আসলে মূল্যায়ন করেন, এটা কি আমাদের মতন একটা দেশের জন্য যথেষ্ট? হ্যাঁ, খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং আমি কিছু রিপোর্ট দেখেছি, ওগুলো বাংলাতে করা হয় বা যেভাবে করা হয় সেটাতে মানে মূল যেটা একটা সেন্স সেটা হলো যে এটা একটা ইতিবাচক প্রকল্প।
এরকম করেই তারা শুরু করে এবং আলটিমেটলি তারা পুরো যে অ্যাসেসমেন্টটা করে নিয়ে যে মোটামুটি রিপোর্টের শেষ দিক পর্যন্ত যায়, সেই পর্যন্ত পুরো সময় থাকে যে পুরো জিনিসটা হচ্ছে ইতিবাচক, ভালো হয়েছে একটা প্রকল্প এবং এটার অর্থনৈতিক লাভ আছে, এটা সামাজিক লাভ রয়েছে, উন্নয়ন হবে, দারিদ্র্য বিমোচন হবে, এইভাবে টোন করে পুরো রিপোর্টটা তৈরি করে শেষে 2-3টা হয়তো অবজারভেশন তারা দেয় এবং খুবই মাইনর অবজারভেশন। এইভাবে আমি বেশ কিছু প্রতিবেদন দেখেছি। তো এইভাবে তো আসলে হলো না। মানে আইএমএডির তো একটা ইন্ডিপেন্ডেন্ট রোল থাকার কথা, তাই না? যে এটা ঠিক আছে মনিটরিং যে করবে এটা থার্ড আইয়ের মতো করে তারা দেখবে, যদিও সরকারের একটা দপ্তর, কিন্তু তারপরেও তার যেটা দায়িত্ব সেটা তার পালন করা উচিত। অডিট ডিপার্টমেন্ট কি করে, তারা প্রত্যেকটা ভাউচার দেখে। তো এখন এদেরও তো ওইভাবে দেখার কথা ছিল, কিন্তু সেই কাজটা তারা করে না এবং এই গত 15 বছরে সেটা নেই বললেই চলে। তারা কিন্তু বলে তাদের জনবল সংকট। এটা কি জনবলের সমস্যা নাকি? একেবারেই জনবলের সমস্যা নয়, তার কারণ যে মানুষটা করছেন ওইটা তার তো সেন্সটা থাকা উচিত যে না ঠিক আছে, তার যে লক ফ্রেম যেটা রয়েছে ওর মধ্যে তো পরিষ্কার করে বলে দেওয়া আছে যে এই উদ্দেশ্য এই জন্য। আমি যেটা বুঝি যে জনবলের সমস্যা যদি থাকে তাহলে আপনি হয়তো এখন 30টা প্রকল্প তারা করছেন বছরে, এটাকে হয়তো মানে আমাদের তো প্রায় 1000-এর মতো প্রকল্প হয়তো প্রতি বছর এভারেজ 1400 প্রকল্প থাকে সব। হ্যাঁ, তো আপনি হয়তো সেটাকে আরো বাড়াতে পারতেন, কিন্তু যদি 30টা প্রকল্প বা 20টা প্রকল্প তারা করে থাকেন, এটা ভালো করে করার কথা। অবশ্যই এটা প্রফেশনালি করা উচিত এবং না পারলে বলা উচিত যে আমরা পারি না। কিন্তু তারা যে প্রতিবেদন করছেন সেটার তো আসলে কোনো ভিত্তিও নেই এবং ওইটার আসলে কোনো মানে কেউ মূল্যায়নও করবে না যে আসলেই এটা একটা ভালো হয়তো অ্যাসেসমেন্ট হয়েছে। তাই মনে করি যে কাজটা যে পারছে না তার বলা উচিত যে আমি পারছি না, আমার এই জায়গাতে প্রতিবন্ধকতা রয়েছে। অনেক ক্ষেত্রে তারা তো বাইরে থেকে লোক নিয়োগ করেন, ইন্ডিপেন্ডেন্ট মানে থার্ড পার্টি, আমি জানি যে তারা করেন, কিন্তু সেখানেও দেখা যায় যে এটা খুব কার্যকরীভাবে অন্তত গত 15-20 বছরে হয় নাই। না, এটা একেবারেই না। আমি যেহেতু দেখেছি ওই প্রতিবেদনগুলো, যখনই প্রাইভেট সেক্টর একটা অ্যাসেসমেন্ট করে তো সেটার সাথে আকাশ পাতাল ব্যবধান হয় একই প্রকল্পের। তো সুতরাং এই বিষয়গুলো আসলে এমন মনে হয় না যে কাজের কাজ হয়েছে এবং এটার কারণে আমি মনে করি যে যেহেতু আইএমএডির একটা রিপোর্ট চলে গেছে তখন কিন্তু গভর্নমেন্ট সেটাকে কিন্তু আসলে দেখিয়েছে যে না এটা একটা ইতিবাচক প্রকল্প, এটা ভালো হয়েছে। তো এইভাবে আসলে ঠিক হয়নি। অন্তত কিছু অবজারভেশন, তার মেজর অবজারভেশনগুলো যদি দিতে পারতো তাহলে কিন্তু পরবর্তী সময় সেটা ইমপ্রুভমেন্টের দিকে যাওয়া যেত, অথবা এই একই রকমের যে প্রকল্প সেটা ফার্দার যখন তারা ইমপ্লিমেন্ট করবে তখন এই বিষয়গুলো অবজারভেশন নিয়ে আসতে পারতো। তো যার ফলে আইএমএডিকে আসলে আমি মনে করি যে একদিকে তো তারা চাপের মধ্যে ছিল সবসময়, আমার কাছে মনে হয়েছে যে। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে মানে শুধুমাত্র ম্যান পাওয়ারের যে ডেফিসিট এটা কিন্তু বড় বিষয় নয়, তাদের ক্যাপাসিটি ডেভেলপ দরকার। ঠিক আছে, আমরা সাপোর্ট দেবো, সেটাতে এক্সপার্টরা সাপোর্ট দিবে, কিন্তু সেই বিষয়গুলো কিন্তু তারা বলে নেই। আমি একটা ছোট করে জিজ্ঞেস করি যে এই সব আলোচনার ভেতরে যেটা বড় করে আমাদের আসছে সেটা হলো যে সরকারি বিনিয়োগের যেই অর্থায়ন এবং এটার খরচ যেভাবে হয়েছে, একটা বড় চিন্তার জায়গা হলো যে এটা কতখানি আমাদের ঋণগ্রস্ততা বাড়াবে, কারণ এই চিন্তাটা এখন অনেক বড় করে আছে। আপনার কাছে কি মনে হয় যে এটা সামনের দিনে একটা চিন্তার জায়গা হয়ে আসছে? ইতিমধ্যে একটা চিন্তার জায়গা হয়েছে, তার কারণ আমরা যদি দেখি যে না ওই যে ফ্লো অফ এক্সটার্নাল রিসোর্সের যে রিপোর্ট যেটা আসলে ইয়ারডি করে, তো সেখানে একটু হিসাব করলে দেখা যাবে যে 2023 পর্যন্ত ওদের আপডেট করা আছে। তো সেখানে দেখা গেছে যে প্রায় 60 বিলিয়নের মতো আর কি মোটামুটি অন এভারেজ, এবং সেখানে ওয়ার্ল্ড ব্যাংক এবং অন্যান্য যে সমস্ত আমাদের যে মাল্টিল্যাটারাল ডেভেলপমেন্ট পার্টনার তাদের এটা বিরাট একটা অঙ্কের দায় তাদের কাছে আমাদের, এবং এটি ছাড়া বাইল্যাটারাল যারা রয়েছে তাদের মধ্যে কোরিয়া রয়েছে, জাপান রয়েছে, তো তাদের কাছে একটা বড় দায় রয়েছে আমাদের। আবার ইন্ডিয়ার সাথে যে এলওসি, তো সেটারও তো একটা বড় দায় আছে। তো সব মিলিয়ে এত বড় একটা দায়, সেটা কিভাবে আসলে এটাকে রিপে করা হবে, তো সেটা কিন্তু আমাদের জন্য একটা বড় চিন্তার বিষয়। যদি 70 বিলিয়ন প্লাস আবার যদি দেখি যে আমাদের প্রাইভেট সেক্টরে যেটা ক্রেডিট আছে, বায়ার্স সাপ্লায়ার্স ক্রেডিট, তো সব মিলিয়ে দেখা যায় যে 100 বিলিয়নের উপরে যে আমাদের একটা লায়াবিলিটি, এখন সেই অনুযায়ী আমাদের এখানে রিজার্ভটা আছে কিনা, সামনের দিকে রিজার্ভের প্রজেকশনটা কি, আসলে একটা পরিস্থিতির উন্নতি হবে কিনা, তাহলে সেই ক্ষেত্রে আসলে কিন্তু আমরা আমাদের নেট কিন্তু বিশাল ডেফিসিট। তো এটা হলো কিভাবে? এটা হলো কিন্তু মূলত এই যে এত বড় বড় প্রকল্প আমরা নিলাম, যথেচ্ছ প্রকল্প নিলাম এবং সেটার রিটার্নটা আমরা ভালোভাবে দেখলাম না। কিছু কিছু প্রকল্প কিন্তু ভালো ছিল, কিন্তু ঢালাভাবে যা কিছু হয়েছে মানে যত টাকা খরচ করেছি আমরা তার চাইতে অনেক কম খরচে এই প্রকল্পগুলো বাস্তবায়ন করতে পারতাম। আমরা সিন্ডিকেট তৈরি করছি এখানে হয়তো 2-3টা কোম্পানি তারা ঘুরে ফিরে এই যে বিদ্যুৎ আমরা দেখলাম এগুলো করেছে। দুর্নীতির একটা প্রক্রিয়া তৈরি হয়ে গেছিল যে বেশি দামে দেখিয়ে সেখান থেকে অর্থ নিয়ে। এখন যেটা হলো যে অনেক অপ্রয়োজনীয় প্রকল্প করেছি আমরা। এখনই কিন্তু সময়, এখন যেহেতু এই শ্বেতপত্রের কমিটি তারা কাজ করছে এবং অন্যান্য মিনিস্ট্রিও কিন্তু কাজ করছে যে কোথায় কোন অপচয়টা হয়েছে, তো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে প্রচুর অপচয় হয়েছে। তো এখন এইটা তো আমাদের উপর একটা দায় তৈরি করেছে, এবং দায়টা কিসের? দায়টা কিন্তু টাকায় নয়, দায়টা তৈরি করেছে ডলারে।
এবং আমাদের এখন ফরেন এক্সচেঞ্জ রিজার্ভে অনেক বড় রকমের ক্রাইসিস তৈরি হয়েছে, তার কারণে আমরা কিন্তু দায় পরিশোধের প্রক্রিয়ার মধ্যে রয়েছি। এখন 1 বছর পরে যখন এই যে মেগা প্রকল্পগুলোর যে অর্থ পরিশোধের সময় শুরু হয়ে যাবে, তখন আমরা এই টাকা দেবো কোত্থেকে? তো এখন এই যে প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। এখন যদি আমরা রিশিডিউলিংটা ঠিক মতো করতে না পারি এবং ডোনারদের কাছে যদি আমরা আমাদের এই যে আমাদের এখন যে আসলে একটু পেছানো দরকার অর্থ পরিশোধের সময়টা, তো তারা যদি সেটা কিন্তু অ্যাগ্রি না করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা বড় চাপের মধ্যে পড়বো। এই সমস্যাটাই তৈরি হয়েছে আসলে আমাদের এই যে এত যথেচ্ছ প্রকল্প নেওয়া এবং বিপুল পরিমাণে যে অপচয়, সেটার কারণে। নিঃসন্দেহে আমরা ঠিক নিশ্চিত নই যে যারা এই সিদ্ধান্তগুলো তখন নিয়েছেন তারা আদৌ এই বিষয়গুলোকে বিবেচনায় নিয়েছেন কিনা, নাকি তাদের পুরো চিন্তাই ছিল যে এই প্রকল্প যেমনভাবে আছে চলতে থাকুক, তারা ভবিষ্যৎকে গ্রাহ্য করেন নাই। দর্শক আমাদের সাথে থাকবেন, আমরা একটা ছোট বিরতিতে যাচ্ছি, আমরা ফেরত আসবো, আবার আলোচনায় ফিরবো যে বাংলাদেশের সরকারি বিনিয়োগ কেমন হওয়া উচিত। ডেঙ্গু থেকে সাবধান। ডেঙ্গুর লক্ষণসমূহ: তীব্র জ্বর এবং মাথা ব্যথা, চোখে ব্যথা হওয়া বা আলোর দিকে তাকাতে সমস্যা হওয়া, মাংসপেশি এবং হাড়ের সংযোগস্থলে প্রচণ্ড ব্যথা হওয়া, শরীরের চামড়ায় লালচে ছোপ বা র্যাশ ওঠা, বমি ভাব বা বমি হওয়া এবং খাওয়ায় অরুচি হওয়া। ডেঙ্গু প্রতিরোধে করণীয়: মশা তাড়ানো ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। মশার কামড় থেকে দূরে থাকতে দিনের যে কোনো সময়ই ফুলহাতা জামা বা প্যান্ট পরিধান করুন। দিনে বা রাতে যে কোনো সময় ঘুমাতে গেলে মশারি ব্যবহার করুন। ফুলের টবে বা অন্য কোনো স্থানে বদ্ধ পানি থাকলে তা পরিষ্কার করুন। ঘরের আনাচে কানাচে অন্ধকারাচ্ছন্ন জায়গায় মশার ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। ডেঙ্গু প্রতিকারে করণীয়: ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই মশারির ভেতরে রাখুন। অতি দ্রুত আক্রান্ত ব্যক্তিকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান বা ডাক্তারের পরামর্শ নিন। জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য ব্যথানাশক ঔষধ খাওয়া থেকে বিরত থাকুন। রোগীকে বেশি তরল খাবার খাওয়ান। বিশ্রাম নিন এবং রক্তচাপ কমে যাচ্ছে কিনা তা নিয়মিত পরীক্ষা করুন। আপনার বাসা এবং আশেপাশে জমে থাকা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে এডিস মশা, তাই বাসার ভেতর ও আশেপাশে পানি জমার স্থান চিহ্নিত করে 2-3 দিন পর পর পরিষ্কার করুন। সচেতন হন, সুস্থ থাকুন। দর্শক আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান এই অনুষ্ঠানে কথা বলি বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে। আমরা কথা বলছিলাম বাংলাদেশের সরকারি বিনিয়োগ কেমন হওয়া উচিত। আমি আলোচনা শুরু করব ডক্টর মাহফুজ কবির, আপনার সাথে বিরতির আগে আলোচনা করছিলাম যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলোর ব্যয় এমনভাবে করা হয়েছে যে এখন এটা একটা ঋণগ্রস্ততার জায়গায় নিয়ে গেছে দেশকে। এখন সামনের দিনে আমি যদি আমার যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বলি বা আমার যে সরকারি বিনিয়োগ পরিকল্পনা বলি, কোন কোন বিষয়গুলো আপনি পরামর্শ দিবেন যে এই জায়গাগুলোকে ধরে সামনে আগাতে হবে? আসলে মোটা দাগে 3টে জায়গা আমাদের এখন লক্ষ্য রাখতে হবে। প্রথমত যে এই পুরো যতগুলো প্রকল্প রয়েছে, সেটা ছোট মাঝারি বড় যাই হোক না কেন, তার একটু রিঅ্যাসেসমেন্ট। ইতিমধ্যেই আসলে শ্বেতপত্র প্রণয়ন কমিটি তারা কাজ করছে, কিন্তু তাদের কাজের কিন্তু একটা সীমাবদ্ধতা রয়েছে যে তারা অল্প সময়ের ভিতরে এই কাজগুলো করবে। তারা হয়তো প্রকল্প ধরে যাবেন না, না এটা যাবেনই না, এবং ওই আশাটা করাও ঠিক না। কিন্তু আমি মনে করি যে মিনিস্ট্রি ওয়াইজ যদি একটা কমিটি তৈরি করে দেওয়া হয়, যে তারা আসলে একটু আরেকবার একটু অ্যাসেস করবে যে কোন জায়গাগুলো আসলে একটু গুরুত্বপূর্ণ, কোনটা কম গুরুত্বপূর্ণ। তো যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো একটু একটা লিস্টিং করা উচিত, এবং সেটা বাস্তবায়ন যদি চলে থাকে চলুক, কিন্তু অন্যগুলো যেগুলো রয়েছে তো সেগুলো নিয়ে আমাদের একটু রেড মার্কেট দিকে যেতে হবে। মানে এইটাকে যদি এমন হয় যে মাত্র শুরু হয়েছে, তাহলে সেটা আপাতত বন্ধ থাকুক। তার কারণ এরকম অনেক উদাহরণই আমাদের কাছে রয়েছে যে জাতির বৃহত্তর স্বার্থে আমি মনে করি যে এই সিদ্ধান্ত নেওয়া উচিত। মানে ওটা বাস্তবায়ন করলে আমাদের ক্ষতি আরো বেশি। কিছু অর্থ ব্যয় হয়েছে, বরং যদি আমরা এটা ইমপ্লিমেন্ট করতে যাই 3-4 বছর লাগবে, এবং পরে যেটা আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, সেই অভ্যাস থেকে তো আমরা বের হতে পারছি না, যে আমরা 3 বছরেরটা ওটা 5 বছর করি, 6 বছর করি, এবং আলটিমেটলি টাইমলাইন ঠিক থাকে না, এবং পুরো কস্টটা কীরকম হবে সেটা আমরা জানি না। তো ওই ঝুঁকির ভিতরে না গিয়ে আমরা আপাতত এটা বন্ধ করে দিই, এবং এগুলো করলে অন্তত 300-400 প্রকল্প আমরা খুঁজে পাবো যেটা আসলে একেবারেই তেমন গুরুত্বপূর্ণ নয়, যেটা রাজনৈতিক বিবেচনায় নেওয়া হয়েছে, হয়তো মেম্বার চেয়ারম্যানের তাদের উইশ ছিল, তো সেটার কারণে এগুলো হয়েছে। আর এটা ছাড়া আমাদের মেগা প্রকল্পেও কিন্তু একটু কঠিন সিদ্ধান্ত নিতে হবে, যে 2-1টা মেগা প্রকল্প রয়েছে যেটা এত বড় খরচ, এবং এটা নিয়ে অনেক ঝুঁকিও আছে।
পরিবেশগত ঝুঁকি থেকে শুরু করে অর্থনৈতিক ঝুঁকি রয়েছে। তো সেটার বিষয়ে যদি অর্ধেক হয়তো হয়ে থাকে, তাহলে বাকি অর্ধেক আমরা করবো কি করবো না সেটা নিয়ে একটু কঠিন সিদ্ধান্ত নিতে হবে। এটার ক্ষেত্রে যেটা হতে পারে যে হয়তো দ্বিপাক্ষিক সম্পর্কের উপরে হয়তো প্রভাব পড়তে পারে, কিন্তু জাতির স্বার্থ তো সবার আগে। তৌহিদ হোসেন, কি পরামর্শ দিবেন আপনাদের কাজের স্বার্থে এবং সার্বিকভাবে আমাদের যেই সরকারি বিনিয়োগ আছে এটাকে আরো ভালো করবার জন্য, জনগণের জন্য করবার জন্য? 4টা মেগা প্রকল্পের বিদেশি ঋণের ক্ষেত্রে সরকারের যে সুদ, সেটি ইতিমধ্যে আমরা দেখেছি যে ওই প্রকল্পগুলোর টোল বাবদ বা ওই প্রকল্পগুলো থেকে যে অর্থ আসলে পাওয়ার কথা তার তুলনায় ঋণের কিস্তি আসলে বহুগুণে বেশি, অর্থাৎ কাঙ্ক্ষিত আয় হচ্ছে না। যেমন কর্ণফুলী টানেলের কথা আমি বলতেই পারি, এটি এখন সরকারের একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে গিয়েছে, কারণ স্থাপনাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। অর্থাৎ মেগা কাঠামোর কথা আমরা বলছি, এগুলোকে বলা হয়েছিল ট্রান্সফরমেটিভ প্রজেক্ট, জিডিপিতে 1 থেকে 1.5% এগুলো কন্ট্রিবিউট করবে। কিন্তু আমরা শুধুমাত্র প্রকল্পটা বানিয়েছি, কিন্তু প্রকল্পটা বানানোর পরে অর্থাৎ ওই কাঠামোগুলোর দুপাশে কি হবে, আরও যে ইকোনমিক প্ল্যানিংগুলো হওয়া দরকার ছিল, অর্থাৎ আমি যদি ধরে নেই যে কর্ণফুলী টানেলের ওই প্রান্তে একটা অর্থনৈতিক অঞ্চল হবে, সেই অর্থনৈতিক অঞ্চলের পরিকল্পনাও কিন্তু আসলে সিমুলটেনিয়াসলি একই সাথে প্যারালালি চলা উচিত ছিল, সেটি হয়নি। যে কারণে হচ্ছে এখন এই লোনের কিস্তিগুলো আমাদের জন্য একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে গিয়েছে। সো প্রথম পরামর্শ থাকবে হচ্ছে যেগুলো বর্তমানে মেগা কাঠামো তৈরি হয়ে গিয়েছে সেগুলোকে আসলে অর্থনৈতিকভাবে লাভজনক করার জন্য যা যা করা দরকার সেই ইনিশিয়েটিভটা কিন্তু নিয়ে নিতে হবে, নাহলে এই স্ট্রাকচারগুলো আসলে যোগাযোগ স্মুথ করেছে অনেক ক্ষেত্রেই, বিশেষ করে মেট্রো রেলের কথা বলতে স্মুথ করেছে, কিন্তু আসলে আমরা কত টাকা ব্যয় করে কত টাকার সাপোর্ট পেলাম সেটা আসলে এখন নিরীক্ষার একটা বিষয়। কাজে মেগা প্রকল্পগুলোর সঠিক এক ধরনের কাজে লাগানোর জন্য আমাদের যা যা পরিকল্পনা নেওয়া দরকার সেটি করতে হবে। খুব গুরুত্বপূর্ণ হচ্ছে প্রকল্প যারা বাস্তবায়ন করবেন, পিডি প্রকল্প পরিচালকদের কিন্তু উন্নত দেশগুলোতে একটা পুল থাকে, অর্থাৎ ওনাদেরকে ওইভাবেই এক্সপার্ট করে তৈরি করা হয় যে এই প্রকল্প পরিচালকরা শুধুমাত্র গভর্নমেন্টের যে বিভিন্ন সরকারি প্রকল্পগুলো আছে সেগুলোকে এক্সিকিউট করবেন, তারা সামনে এগিয়ে নিয়ে যাবেন এবং ওই পারফরমেন্সের বেসিসেই কিন্তু তারা তাদের ক্যারিয়ার গ্রো করেন। প্রকল্প পরিচালকদের একটা পুল তৈরি করতে হবে। উনি আজকে এই প্রকল্পে, উনি আবার কালকে অন্য মিনিস্ট্রিতে প্রকল্পের মাঝখান থেকে আমি তাকে সরিয়ে নিয়ে আসলাম বা আরেকজনকে প্রকল্পের মাঝখানে দিয়ে দিলাম, আবার একই ব্যক্তিকে 3-4টা প্রকল্পের দায়িত্ব দিয়ে দিচ্ছিলাম। আবার অনেক ক্ষেত্রে এত দায়িত্ব তাদের থাকে যে তারা আসলে প্রকল্প এলাকাতেই যেতে পারে না প্রকল্প পরিচালকরা। এইভাবে যদি পিডিদের নিয়োগ এবং কার্যক্রম চলে তাহলে আসলে খুব একটা আমরা ভালো ফলাফল পাবো না, সেটি নিয়ে নতুন সরকারকে একটু মনোযোগ দিতে হবে। থার্ডলি, এটি নিয়ে আলোচনা হয় কিন্তু আমরা মাঝে মাঝে এটা ভুলে যাই, সেটি হচ্ছে যে প্রকল্পকে নিয়ে আমরা যেই ধরনের বিভিন্ন নির্মাণ সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন ধরনের বড় বড় মেশিনারিজ, গাড়ি, ফার্নিচার, আরও অনেক অনেক অনুষঙ্গ কিন্তু কেনাকাটা করা হয়। প্রকল্প শেষ হয়ে গেলে এগুলো আসলে কোথায় চলে যায়, এগুলোর কি হয়, এগুলো আদৌ আসলে পরবর্তীতে কতটা কাজে লাগানো হয়, এটার একটা নিরীক্ষা দরকার। নতুন সরকার আমরা এরই মধ্যে দেখেছি যে গাড়িগুলোর একটা অ্যাসেসমেন্ট করার চেষ্টা করছে, কারণ এই গাড়িগুলো জানি প্রকল্প শেষ হলে কোথায় চলে যায়। তো এই সম্পদগুলোকে যদি পরবর্তী নির্মাণ কাজের জন্য বা পরবর্তী প্রকল্পে কাজে লাগানো যায় তাহলে কিন্তু সরকারের একটা বড় অর্থ সাশ্রয় করা সম্ভব। আমার মনে হয় এই 3টা দিকে যদি একটু গুরুত্বপূর্ণ দেয়, প্রকল্পের ক্ষেত্রে তো তারা এখন কিছুটা যেহেতু ধীরে চলো নীতিতে চলছে, আমাদের মনে হয় এটা আরো কিছুদিন চলবেই। ডক্টর মাহফুজ কবির, আমাদের সময় প্রায় শেষ। সর্বশেষ যেটা জিজ্ঞেস করতে চাই আপনাকে, যে যেই ধরনের অনিয়ম হয়েছে তার একটা বড় কারণ হলো যে আমাদের তথ্য উপাত্ত সেই অর্থে বড় পরিসরে আলোচনার ভিতরে ছিল না। আমাদের রিপোর্টিংয়ে আপনারা দেখেছেন যে বিশেষজ্ঞরা বলেছেন যে এই ধরনের তথ্য উপাত্ত আরও বাইরে আসা উচিত, আলোচনাগুলো বড় পরিসরে হওয়া উচিত। আপনি কি মনে করেন যে এক্ষেত্রে এই অন্তর্বর্তীকালীন সরকার কিছু সিদ্ধান্ত রেখে যেতে পারে? হ্যাঁ, অবশ্যই। এটা একটা প্রোফাইল তৈরি করা যায়, প্রত্যেকটা প্রকল্পেরই কিন্তু এই কস্ট এবং তার যে স্ট্যাটাস এটা নিয়ে একটা যদি অন্তত ছোট ছোট করে প্রোফাইল তৈরি করে এবং এটা ওয়েবসাইটে দিয়ে দেয়, আমি কিন্তু সবাই দেখতে পারবে। 1-1,500 প্রকল্প প্রত্যেকটারই কিন্তু প্রোফার্মা আছে, সেই অনুযায়ী জনগণের বোঝার জন্যে এরকম একটা প্রোফাইল তৈরি করে দিতে পারে। এটা একটা। আরেকটা হচ্ছে যে একটা টাস্কফোর্স কাজ করছে কিন্তু এই পুরো প্রত্যেকটা প্রকল্পগুলো তারা একটু স্ক্রুটিনি করছে এবং তারা প্রতিদিন প্রায় আসলে তারা সভা করছেন, কিন্তু তার ফলাফল কিন্তু আমরা জানতে পারছি না যে আসলে কি হচ্ছে ভিতরে এবং কোন প্রকল্প নিয়ে তাদের কি অবজারভেশন রয়েছে। তো আমি মনে করি যে এই টাস্কফোর্সের দায়িত্ব হচ্ছে অন্তত সপ্তাহে একবার করে যদি তারা সাংবাদিকদের সঙ্গে বসে অন্তত তাদের অবজারভেশনগুলো যদি বলেন, তাহলে সেক্ষেত্রে তাদের এই সাংবাদিকদের মাধ্যমে কিন্তু জাতি জানতে পারে। এইভাবে কাজ করে আমি মনে করি যে একটু সুন্দরভাবে আমাদের এই যে সবগুলো প্রকল্প নিয়েই যা কিছু মানুষের কনসার্ন রয়েছে, তো সেগুলোর জন্য ইনফরমেশন যদি ডিসক্লোজ করা যায় তাহলে সেক্ষেত্রে সুশাসন যেমন প্রতিষ্ঠা করা সম্ভব হবে এবং এই যে অন্তর্বর্তী সরকার তারা যে আসলে স্বচ্ছ এই বিষয়টার কিন্তু একটা মেসেজ চলে গেল এবং আলটিমেটলি এইটা যত বেশি তথ্য জানতে পারবে ততই কিন্তু সিদ্ধান্ত নেওয়াটা সহজ হবে সবার জন্য। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই, অনেক ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা আলোচনা করছিলাম যে সরকারি বিনিয়োগ
আমাদের কেমন হওয়া উচিত, এবং সেক্ষেত্রে বড় আমাদের চিন্তার জায়গা যেটা এসছে সেটা হলো অতীতে আমরা দেখেছি যে বাংলাদেশের মানুষের যেই কষ্টার্জিত সম্পদ, তাদের করের যে টাকা, সেই করের টাকা দিয়ে যেভাবে প্রকল্প ব্যয় নির্ধারণ করে এটাকে বাস্তবায়ন করা হয়েছে, অনেক ক্ষেত্রে এই প্রকল্পগুলোতে অনেক বড় একটা দুর্নীতির অংশ থাকে এবং লুট হয়েছে একভাবে জনগণের করের টাকা। দিন শেষে বাংলাদেশের মানুষ আরও বেশি ঋণগ্রস্ত হয়েছেন, কারণ যেই প্রকল্পগুলো বাস্তবায়ন হচ্ছে সেই ঋণের টাকা ফেরত দিতে হবে আমাদেরই করের টাকায়, আমাদেরই কষ্টার্জিত যে সম্পদ আছে সেই সম্পদ থেকে। দর্শক, আমরা আবার ফিরে আসবো আগামীকাল, আমাদের সাথে থাকবেন। আমরা জানতে চাইবো কেমন আছে অর্থনীতি।